হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের মক টেস্টের 5 নম্বর ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে থাকছে 20টি মোস্ট ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন প্লাস 20টি এসএসসি জিডি 2025 জিকে পিআইকিউ। মানে যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের প্রিপারেশন এক ধাপ এগিয়ে যাবে। চলো শুরু করি আজকের ক্লাস। প্রথমে শুরু করছি 20টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, দিল্লি সুলতানের কোন শাসক একটি পৃথক সামরিক বিভাগ দেওয়ান-ই-আরজ প্রতিষ্ঠা করেছিলেন এবং রাজদরবারে সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, গিয়াসুদ্দিন বলবন। গিয়াসুদ্দিন বলবন ছিলেন দাস বংশের একজন অত্যন্ত শক্তিশালী শাসক। তিনি মঙ্গলদের আক্রমণ থেকে রাজ্যকে বাঁচানোর জন্য দেওয়ান-ই-আরজ নামক এই আলাদা সেনা বিভাগটি তৈরি করেছিলেন। আর রাজাকে ভগবানের রূপ প্রমাণ করার জন্য তিনি দরবারে হাঁটু গেড়ে মাথা নত করা বা সিজদা এবং রাজা পা চুম্বন করার পাইবস প্রথা চালু করেন। এবং গিয়াসুদ্দিন বলবন সম্বন্ধে আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে রাখবে, তিনি রক্ত ও লোহনীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি চালু করেছিলেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আয়নোস্ফিয়ারের কোন স্তরটি কেবল দিনের বেলায় অস্তিত্ব বজায় রাখে এবং সূর্যাস্তের পর অদৃশ্য হয়ে যায়? আয়নোস্ফিয়ারের কোন স্তরটি কেবল দিনের বেলায় অস্তিত্ব বজায় রাখে এবং সূর্যাস্তের পর অদৃশ্য হয়ে যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ডি স্তর। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারে অনেকগুলো স্তর আছে, যেমন ডি, ই, এফ। এর মধ্যে ডি স্তরটি হলো পৃথিবীর সবথেকে কাছের স্তর। এটি শুধুমাত্র দিনের বেলায় সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে তৈরি হয় এবং সূর্য অস্তের পর তাপ কমলে এটিও মিলিয়ে যায়। আয়নোস্ফিয়ার সম্পর্কে এটা মনে রাখবে, এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, চরক সংহিতা নিচের কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত একটি প্রাচীন গ্রন্থ? চরক সংহিতা নিচের কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত একটি প্রাচীন গ্রন্থ? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, চিকিৎসা বিজ্ঞান বা আয়ুর্বেদ। মহর্ষি চরক হচ্ছে প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞানের জনক। তার লেখা এই চরক সংহিতা হলো আয়ুর্বেদ চিকিৎসার অন্যতম প্রাচীন একটি গ্রন্থ, যা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। চরক সংহিতা কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত ভাষায়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউনিফর্ম সিভিল কোড নিচের কোনটির অংশ? ইউনিফর্ম সিভিল কোড নিচের কোনটির অংশ? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বা টিপিএসপি। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি কথা আমাদের সংবিধানের 44 নম্বর আর্টিকেলে রয়েছে এবং এটি আর্টিকেল 36 থেকে 51 মধ্যে থাকা রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বা ডিপিএসপির অন্তর্গত। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি একটি তৎবাদ্যযন্ত্রের উদাহরণ? নিচের কোনটি একটি তৎবাদ্যযন্ত্রের উদাহরণ? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, সেতার। প্রাচীন ভারতে বাদ্যযন্ত্রকে মূলত 4টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে তৎবাদ্যযন্ত্র বলতে সেই সব বাদ্যযন্ত্রগুলোকে বোঝায় যেগুলো দিয়ে তারের কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্ন করা হয়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, সঞ্জয় মালহোত্রা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, অডিটোরিয়াম বা বড় হলের সিলিং কেন বক্রাকার তৈরি করা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, শব্দের প্রতিফলন ঘটিয়ে সব কোণে সমানভাবে পৌঁছে দেওয়ার জন্য অডিটোরিয়াম বা বড় হলের সিলিং বক্রাকার তৈরি করা হয়। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম কমনওয়েলথ গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? যেটা অনুষ্ঠিত হয়েছিল কবে? 1930 সালে। এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, কানাডা। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা বৃদ্ধি পায় এবং দাম কমলে চাহিদা কমে যায়, অর্থনীতিতে তাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, গিফেন দ্রব্য। সাধারণ নিয়ম অনুযায়ী আমরা কি জানি, কোনো জিনিসের দাম বাড়লে তার চাহিদা কমে এবং কোনো জিনিসের দাম কমলে তার চাহিদা বাড়ে। কিন্তু গিফেন দ্রব্য এর ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। যেমন আলু, মোটা চাল, ব্রেড, এগুলো সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। যখন এগুলোর দাম বেড়ে যায় তখন সাধারণ মানুষ অন্য দামি খাবার কেনার বদলে তারা পেট ভরাতে এই জিনিসগুলো আরো বেশি করে কিনে, তাই এর দাম বাড়লে চাহিদা বাড়ে। আবার যখন এই জিনিসগুলোর দাম কমে তখন মানুষের ওই জিনিস কিনেও কিছু টাকা বেঁচে যায়। তখন তারা ওই সস্তা জিনিস বেশি না কিনে বেঁচে যাওয়া টাকা দিয়ে একটু ভালো মানের খাবার, যেমন মাছ, মাংস, সরু চাল কিনতে শুরু করে। ফলে ওই সস্তা জিনিসের চাহিদা কমে যায়। আশা করি এবার গিফেন দ্রব্য সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, লর্ড কার্জন কর্তৃক ভারতের প্রাচীন স্মৃতিস্তম্ভ ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের জন্য অ্যানসেন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 1904 সালে। লর্ড কার্জনের আমলে আরেকটি বিখ্যাত ঘটনা হলো 1905 সালের বঙ্গভঙ্গ। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া যোদ্ধা অভ্যাস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ভারতের রাজস্থানে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, চাবাহার বন্দরটি কোন দেশে অবস্থিত? চাবাহার বন্দরটি কোন দেশে অবস্থিত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ইরান।
13 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান এবং এই পুরস্কার সব থেকে প্রথম কে পেয়েছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, জি শঙ্করা গ্রুপ, এবং সালটা মনে রাখবে 1965। 14 নম্বর প্রশ্ন হচ্ছে রসুনের তীব্র স্বাদ ও গন্ধের জন্য দায়ী প্রধান যৌগ কোনটি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, এলিসিন। রসুন কাটার সময় বা খাওয়ার সময় যে ঝাঁঝালো গন্ধটা আমরা পাই তার কারণ হলো এতে থাকা এলিসিন নামক একটি সালফারযুক্ত যৌগ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে 2026 সালের ফিফা বিশ্বকাপ কোন দেশগুলিতে যৌথভাবে অনুষ্ঠিত হবে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, আমেরিকা, কানাডা, মেক্সিকো। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের 312 নম্বর ধারা অনুযায়ী নতুন কোনো সর্বভারতীয় সেবা যেমন আইএস, আইপিএস এর মতো নতুন পদ তৈরি করার ক্ষমতা কার হাতে রয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, রাজ্যসভা। 17 নম্বর প্রশ্ন হচ্ছে মণিপুরের বিখ্যাত ইয়াওসং উৎসব সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, এতে থাবলা চোংবা নৃত্য পরিবেশিত হয়। ইয়াওসং হলো মণিপুরের 5 দিন ব্যাপী একটি খুব বিখ্যাত বসন্ত উৎসব, যাকে মণিপুরের হোলিও বলা হয়। এই উৎসবে ছেলেমেয়েরা মিলে গোল হয়ে যে ঐতিহ্যবাহী নাচটি করে তাকে থাবলা চোংবা বলে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে পিএম ই সেবা প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন শহরে কতগুলি ইলেকট্রিক বাস চালানোর অনুমোদন দেওয়া হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, 10,000। পরিবেশ দূষণ কমানোর জন্য এবং পাবলিক ট্রান্সপোর্টকে উন্নত করতে ভারত সরকার এই প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন ছোট বড় শহরে মোট 10,000 ইলেকট্রিক বাস চালানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে প্রভাতী অভিযানে জড়িত দুটি মহাকাশযানের নাম কি? প্রভাতী অভিযানে জড়িত দুটি মহাকাশযানের নাম কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, করোনাগ্রাফ এবং আকাল্টার। ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং ভারতের ইসরো এর সাহায্যে এই প্রভাত-3 মিশন লঞ্চ করা হয়েছে। এটি মূলত সূর্যের বাইরের স্তর বা করোনা নিয়ে গবেষণা করবে, তাই মহাকাশযান দুটির নাম দেওয়া হয়েছে করোনাগ্রাফ এবং আকাল্টার। 20 নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর পূর্ব ভারতের কৃষিভিত্তিক উৎসব আলিয়াই লিঙ্গা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? এখানে 4টি তথ্য দেওয়া আছে এবং 4টি তথ্যের মধ্যে একটি ভুল তথ্য দেওয়া আছে এবং সেটি হবে সঠিক অ্যান্সার, এবং সেটি হচ্ছে অপশন ডি। এটি মূলত বর্ষাকালে ধান কাটার সময় বা নবান্ন উৎসব হিসেবে পালিত হয়। এটি সঠিক নয়, কারণ এই উৎসব পালিত হয় বীজ বপনের উৎসব হিসেবে। প্রথম 20টি প্রশ্ন তো শেষ হলো। ভিডিওটা যদি তোমাদের একটুও হেল্পফুল বলে মনে হয় তাহলে এখনই একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরো ভালো কন্টেন্ট বানাতে মোটিভেট করে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এসএসসি জিডি 2025 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এসএসসি জিডি 2025-এ তোমাদের মোট 42টি শিফটে পরীক্ষা হয়েছিল এবং এই 42টি শিফটের মধ্যে প্রথম দিনের প্রথম শিফটে যে 20টি জিকে প্রশ্ন এসেছিল তা এখানে আলোচনা করা হবে। পিওয়াইকিউর প্রথম প্রশ্ন হচ্ছে এনবিপিডব্লিউ, যা লোহযুগে সবচেয়ে ব্যাপকভাবে ছড়িয়ে থাকা মৃৎ পাত্র হিসেবে পরিচিত, এর পুরো নাম কি? এনবিপিডব্লিউ এর পুরো নাম কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মাইকেল ফ্যারাডে কবে তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেছিলেন? মাইকেল ফ্যারাডে কবে তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 1831 সালে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত দুটি স্থান কোনগুলি? পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত দুটি স্থান কোনগুলি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, চেরাপুঞ্জি ও মসিন রাম। ভারতের মেঘালয়ের খাসি পাহাড়ে অবস্থিত মসিন রাম এবং চেরাপুঞ্জি পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই পাহাড়ে ধাক্কা খেয়ে এখানে প্রচুর পরিমাণে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের 3য় অংশে কি সম্পর্কে উল্লেখ করা হয়েছে? ভারতের সংবিধানের 3য় অংশে কি সম্পর্কে উল্লেখ করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এবং এই অংশটিকে ভারতের ব্যাংনা কাটা বলা হয়। বর্তমানে আমাদের সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে 2024 সালের পাবলিক পরীক্ষা বিল অনুযায়ী অনুচিত কাজে জড়িতদের জরিমানার পরিমাণ কত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 10 লক্ষ টাকা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কিংবদন্তি কর্ণাটিক গায়িকা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে গান গেয়েছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, এস এম শুভলক্ষ্মী। শুভলক্ষ্মী ছিলেন প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি 1966 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে সঙ্গীত পরিবেশন করেন এবং তিনি প্রথম সঙ্গীত শিল্পী যিনি 1998 সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেছিলেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লব অর্থনীতির কোন খাতের সাথে সম্পর্কিত? সবুজ বিপ্লব অর্থনীতির কোন খাতের সাথে সম্পর্কিত?
এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি কৃষি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে 2024 সালের আগস্টে তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে হয়েছেন? 2024 সালের আগস্টে তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হয়েছেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি হিমা কোহলি। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন প্রধান অর্থনৈতিক চ্যালেঞ্জের সমাধান করা হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি যুদ্ধকালীন ব্যয় এবং সম্পদ বন্টন। এই পরিকল্পনার সময় 1962-তে ভারত চীন যুদ্ধ এবং 1965-তে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল। এছাড়া এই সময় চরম খরা দেখা দেয়। ফলে এই পরিকল্পনায় মূল লক্ষ্য কৃষি থেকে সরে গিয়ে যুদ্ধকালীন ব্যয় এবং প্রতিরক্ষা খাতে সম্পদ বন্টনের দিকে চলে যায়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন উদ্ভিদটি বিশেষ সাহায্যের মাধ্যমে দেওয়ালে উঠতে পারে? নিম্নলিখিত কোন উদ্ভিদটি বিশেষ সাহায্যের মাধ্যমে দেওয়ালে উঠতে পারে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি কুমড়ো। কুমড়ো গাছ হলো এক ধরনের লতা জাতীয় উদ্ভিদ। এদের কাণ্ড খুব দুর্বল হয়, তাই এরা আকর্ষকের সাহায্যে বা অন্য কোনো অবলম্বন যেমন দেওয়াল বা মাচা আঁকড়ে ধরে বৃদ্ধি পায়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা কবে থেকে বাস্তবায়ন করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি 2016 থেকে 17। এই প্রকল্পটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দ্বারা চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল নিয়োগকর্তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করা। 12 নম্বর প্রশ্ন হচ্ছে 1919 সালের ভারত সরকার আইনের সুপারিশগুলির পেছনে কারা ছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি মন্টেগু ও চেমসফোর্ড। এই আইনটি মন্টেগু চেমসফোর্ড সংস্কার নামে পরিচিত। 1919 সালে চেমসফোর্ড ছিলেন ভারতের ভাইসরয় এবং মন্টেগু ছিলেন ভারত সচিব। এই আইনের মাধ্যমে প্রদেশগুলিতে দ্বৈত শাসন এবং ডায়ার্কি চালু করা হয়েছিল। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2023 অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দারিদ্র্যের হার সর্বোচ্চ? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ দাদরা ও নাগর হাভেলি এবং দমন ও দিউ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন ধারাগুলিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি নিয়ে আলোচনা করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি ধারা 315 থেকে 323 এর মধ্যে। ভারতীয় সংবিধানের পার্ট 14-তে 315 থেকে 323 নম্বর ধারায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের গঠন, কার্যাবলী এবং সদস্যদের নিয়োগ এবং অপসারণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে নাট্যকলানিধি পুরস্কার বিজয়ী লক্ষ্মী বিশ্বনাথন কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত ছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ভারতনাট্যম, এবং ভারতনাট্যম কোথাকার শাস্ত্রীয় নৃত্য? তামিলনাড়ু রাজ্যের। 16 নম্বর প্রশ্ন হচ্ছে 2022 সালে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর কততম জন্মবার্ষিকী পালিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি 153তম। 2025 হবে এটা 156তম এবং 2026 হবে 157তম। 17 নম্বর প্রশ্ন হচ্ছে 1990 সালের বেজিং এ অনুষ্ঠিত 11তম এশিয়ান গেমসে কোন খেলাটি অন্তর্ভুক্ত ছিল? 1990 সালে বেজিং এ অনুষ্ঠিত 11তম এশিয়ান গেমসে কোন খেলাটি অন্তর্ভুক্ত ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি কাবাডি। 1990 সালে চীনের বেজিং এ অনুষ্ঠিত 11তম এশিয়ান গেমসে প্রথমবারের মতো কাবাডি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং এই বছরে ভারত কাবাডিতে প্রথমবার স্বর্ণপদক জিতেছিল। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতের প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি নতুন দিল্লি। প্রথম এশিয়ান গেমস 1951 সালে ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এরপর ভারত 1982 সালেও নবম এশিয়ান গেমস নতুন দিল্লিতে এর আয়োজন করে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কৃষিক্ষেত্র সম্পর্কিত কোন বাক্যটি বা বাক্যগুলি সত্য? এটি তোমাদের একটি কারেন্ট অ্যাফেয়ার প্রশ্ন এবং এটির অ্যান্সার হবে অপশন ডি। 20 নম্বর প্রশ্ন হচ্ছে বার্ষিক মাল্লাপুর নৃত্য উৎসব কোথায় আয়োজিত হয়? বার্ষিক মাল্লাপুর নৃত্য উৎসব কোথায় আয়োজিত হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি তামিলনাড়ু। তো আজকের ক্লাস এখানে শেষ। তোমাদের স্কোর কত হলো কমেন্টে জানাও, আর এসএসসি জিডি 2026 এর জন্য ডেইলি মক টেস্ট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কিপ প্র্যাকটিসিং, সাকসেস আসবে।